আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভোটার হলেন তারেক রহমান। এদিকে আবারও শাহবাগ অবরোধ ইনকলাব মঞ্চের। এরপর থাকছে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা। সর্বশেষ থাকছে ঝুলে আছে ৮ দলের আসন সমঝোতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে ভোটার হলেন তারেক রহমান। নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২৭ ডিসেম্বর দুপুর ১টার দিকে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এরপর নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। ওই ভবনের নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে। এই দিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন। আঙ্গুলের ছাপ, চোখের মনির প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘন্টা লাগবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির। এদিন বেলা 11:30টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আরও অনেকেই। এর আগে সকাল 10:40 গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর আবারও হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার ২৭ ডিসেম্বর 12:30টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শাহবাগে পুনরায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। এর আগে তারেক রহমানের হাদির কবর জিয়ারতের কারণে সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে তারা শাহবাগ এলাকা ছেড়ে যান। তারও আগে হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেন। সন্ধ্যার পর থেকে সেখানে হাদি সমর্থকদের ভিড় বাড়তে থাকে। রাতভর আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করেন। গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। ৩ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯:৪৫ না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের এ মুখপাত্র। এরপরই থাকছে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপির একটি পক্ষ। একই সঙ্গে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলও করেছে তারা। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ শহরের প্রধান বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া অনেকের পরনে ছিল কাফনের কাপড়। এ সময় তারা রাশেদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। এ সময় তারা রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সঙ্গে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান এ সংসদীয় আসনের বাসিন্দা নন। তিনি ঝিনাইদহ ২ আসনে গত ৪-৫ দিন আগেও গণসংযোগ করেছেন। এখানে টাকার বিনিময়ে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন ব্যক্তিকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেছেন নেতাকর্মীরা। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, বিগত ১৭ বছরে আমরা হামলা মামলার শিকার হয়েছি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৩ জন নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন, কিন্তু হঠাৎ করে বহিরাগত একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ ৪ আসন থেকে আমরা ৩ জন মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে টাকার বিনিময়ে বহিরাগত ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান ২ দিন আগে দেশে আসলে হয়তো এমন ঘটনা ঘটত না। আমি টাকার কাছে হেরে গিয়েছি। আগামী দিনে আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দেবে সেটা মাথা পেতে নেব। আরেক মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা কালীগঞ্জের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। আমার স্বামী এখানকার ৪ বারের সংসদ সদস্য ছিলেন। আমরা কোনো বহিরাগত ব্যক্তিকে চাই না। দ্রুতই বিএনপির কাউকে মনোনয়ন দিতে হবে। কালীগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। চক্রান্ত করে এই ধানের শীষকে হারিয়ে ফেলা হচ্ছে। সর্বশেষ থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত তথা আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক আর নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের নেতারা। তবে কয়েকটি দলের প্রত্যাশা বেশি হওয়ায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও আসন সমঝোতার বিষয়টি এখনও ঝুলে রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫০টির মতো আসনে সমঝোতার জন্য জামায়াতে ইসলামীকে প্রস্তাব দিয়েছে সমমনা অন্য দলগুলো। তার মধ্যে সবচেয়ে বেশি আসনে সমঝোতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মাজলিস। জামায়াতসহ কয়েকটি দলের নেতারা জানান, আসন সমঝোতার বিষয়ে তারা আলোচনা অব্যাহত রেখেছেন, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ শনিবার রাতে দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। আজকের বৈঠকে না হলেও ২-১ দিনের মধ্যেই আসনের সমঝোতা বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় পেতে বহুমুখী তৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল, যার মধ্যে প্রায় সব দলই এরই মধ্যে পৃথকভাবে সংসদ সদস্য প্রার্থী ঘোষণাও করেছে। তবে দলগুলোর মাঝে নির্বাচন নিয়ে আসন সমঝোতা হলে তারা প্রার্থী প্রত্যাহার করবেন। এক কথায়, নির্বাচন নিয়ে বিভিন্ন কৌশল নির্ধারণ ও আসন সমঝোতা চূড়ান্তকরণে দফায় দফায় বৈঠক করছেন ৮ দলের লিয়াজো কমিটির নেতারা। এরই মধ্যে একক প্রার্থী ঘোষণার লক্ষ্যে আসন সমঝোতা নিয়ে কয়েক দফা আলোচনা করেছে দলগুলো। প্রথমে জামায়াতে ইসলামী সমমনা অন্য দলগুলোর প্রতিনিধির সঙ্গে পৃথকভাবে এবং পর্যায়ক্রমে অন্য দলের সঙ্গে আলোচনা হয়েছে। সব দল নিয়ে একসঙ্গে বসে আসন ভাগাভাগির বিষয়ে শিগগির সমঝোতা হবে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওয়ান বক্স পলিসি, তথা একটি বাক্সে ইসলামী দলের সব ভোট পড়া নিশ্চিত এবং ৮ দল মনোনীত প্রার্থীকে সর্বাত্মকভাবে বিজয়ী করা। জানা গেছে, গত ৯ ডিসেম্বর থেকে আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে, তবে তা এখনও চূড়ান্ত হয়নি। শিগগির প্রত্যেক আসনের বিপরীতে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে শতাধিক আসনে সমমনা দলগুলোর চাহিদার কথা জানিয়ে জামায়াতে ইসলামীর কাছে প্রস্তাব এসেছে। তার মধ্যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মাজলিসের রিকশা প্রতীকে কমপক্ষে ৩৫টি আসনে নির্বাচন করার মতো শক্ত প্রার্থী আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত সেপ্টেম্বর থেকে অভিন্ন কয়েকটি দাবিতে যুগপথভাবে আন্দোলন শুরু করে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি দল। জামায়াত ছাড়াও অন্য দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ খেলাফত মাজলিস এবং খেলাফত মাজলিস।
এসব দলের দাবি হল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে PR জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তথা সবার জন্য সমান সুযোগ তৈরি এবং ফ্যাসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টি জাপা ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবিতে এরই মধ্যে কয়েক দফা কর্মসূচি পালন করেছে দলগুলো। সর্বশেষ নভেম্বরে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে সমমনা 8টি দল। এখন আবারও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁয়ের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে 31 ডিসেম্বর পর্যন্ত নতুন কর্মসূচি পালন করছে দলগুলো। খুব দ্রুতই আসন সমঝোতা জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও 8 দলের লিয়াজো কমিটির সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ গতকাল কালবেলারে বলেন, 8 দলের কার্যক্রম কোনো নির্বাচনী জোট নয়। দলগুলোর মাঝে আসন সমঝোতার বিষয়টি প্রক্রিয়াধীন। কোন দল কয়টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, প্রস্তাব যে কেউ দিতেই পারেন, সেটি তাদের অধিকার। আমরা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করব। এনসিপির সঙ্গে জোট করা প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন, শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, এখনও আলোচনা চলমান। আমরা ওয়ান বক্স পলিসি নিয়ে কাজ করছি, অর্থাৎ এক আসনে সব দলের পক্ষে একজন প্রার্থী থাকবে, যা সমঝোতার ভিত্তিতে নির্ধারণ হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সমঝোতার বিষয়টি শেষ করব ইনশাআল্লাহ। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মাজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন গতকাল কালবেলাকে বলেন, ময়মনসিংহ, নেত্রকোনা ও ফরিদপুর সহ কয়েকটি জেলায় অন্তত 35টি আসনে আমাদের শক্ত প্রার্থী রয়েছে। আমরা আশা করছি সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যেই সমঝোতার বিষয়টি সমঝোতা হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এক নেতা গতকাল জানান, তারা 80-100টি আসনে সমঝোতার জন্য আলোচনা উত্থাপন করেন। এসব আসনে তাদের ভালো প্রার্থী রয়েছে, তবে সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে খুব শিগগির সমঝোতার বিষয়টির নিষ্পত্তি হবে। খেলাফত মাজলিসের একজন যুগ্ম মহাসচিব কালবেলাকে বলেন, তারা কমপক্ষে 10টি আসনে নির্বাচনের জন্য সমঝোতা চান। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। খুব শিগগির আলোচনার মাধ্যমে আসন সমঝোতা চূড়ান্ত হবে। তবে তিনি এটাও বলেন যে জামায়াতে ইসলামী একটি বড় ইসলামী রাজনৈতিক দল, ফলে তাদের সক্ষমতাও বেশি। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কালবেলাকে বলেন, তারা এখনও আসন সমঝোতার বিষয়ে নতুনভাবে কোনো সিদ্ধান্ত নেননি, তবে দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আরও নতুন দল তাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এজন্য নতুনভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যেই আসন সমঝোতার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি সুরাহা করতে চান। 8 দলের সঙ্গী হচ্ছে এবি পার্টি। খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 8টি দলের প্ল্যাটফর্মে নতুনভাবে যুক্ত হচ্ছে এবি পার্টি। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে জামায়াতে ইসলামীর দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাধিক বৈঠক হয়েছে। আলোচনা এখনও চলমান। আসন সমঝোতার ভিত্তিতে দলটি 8 দলের প্ল্যাটফর্মে যুক্ত হবে। এবি পার্টির একজন কেন্দ্রীয় নেতা জানান, তারা 8টি দলের নির্বাচনী প্ল্যাটফর্মে যুক্ত হতে চান। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে তাদের একসঙ্গে কাজ করার জন্য বলে আসছিল। এখন তারা নির্দিষ্ট আসনে নির্বাচনের বিষয়ে সমঝোতার জন্য আলোচনা করছেন। বিষয়টি সুরাহা হলে খুব শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সমঝোতায় যাচ্ছে না রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম গতকাল তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী জুলুমের বিপরীতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন যখন গণতন্ত্র মঞ্চ তৈরি করে, তখন সেই মঞ্চ যাতে তার নিজস্ব রাজনীতি নিয়েই এগোয়, সে বিষয়ে মঞ্চের ভেতরে এবং বাইরে নিরন্তর কাজ করে আসছিল। যখন পরিষ্কার হয়ে ওঠে মঞ্চের শরিকরাই অনেকেই বড় দলের রাজনীতিকে সমর্থনের পথে হাঁটছেন, তখন তার চেষ্টা বিফল হয়েছে বলেই ধরে নিয়ে তারা মঞ্চ থেকে বেরিয়ে আসেন। রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে যে গণতান্ত্রিক সংস্কার জোটের 2 দল এনসিপি ও এবি পার্টি জোটের সমঝোতা ভঙ্গ করে বিএনপি ও জামায়াত জোটের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করছেন বলে সংবাদ মাধ্যমে এসেছে। এ সংবাদ পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করছে যে জোট যে বিএনপি বা জামায়াত কোনো দিকেই ভেড়ার বিরুদ্ধে, সেটা সবার কাছে পরিষ্কার করা। জোট সঙ্গী হিসাবে এ উদ্যোগ নেওয়ার আগে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে জানানোর রাজনৈতিক শিষ্টাচার করতেও জোটের বাকি 2 দল ব্যর্থ হয়েছে।